আমরা যারা ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থায় কাজ করেছি, আমরা আগে থেকে জানতাম যে ডিজিএফআইতে একটা সেল আছে যার নাম জয়েন্ট ইন্টারোগেশন সেল, সংক্ষেপে বলা হয় জেআইসি। কিন্তু ২০২৪-এর আগস্ট মাসে প্রথম জানলাম এটার নামকরণ করা হয়েছে আয়নাগর। কে বা কারা করেছে এটা আমার জানা নাই আসলে। কিন্তু এটাকে মানুষ জানতে শুরু করলো এটা আয়নাগর, এবং এটা নিয়ে একটা বড় রকম হিউ অ্যান্ড ক্রাই তুলকালাম বাংলাদেশে হয়ে গেল। যাই হোক, এর ২-৩ মাস পরে হবে হয়তো, টাইম ফ্রেমটা এক্সাক্ট নাও হতে পারে। র্যাব ওয়ানের কম্পাউন্ডে গিয়ে, উত্তরাতে যেটা, ওখানে গিয়ে গাইতি শাবল দিয়ে অনেক ভাঙচুর করে ওয়াল টল ভেঙে আরেকটা জিনিস আবিষ্কার করা হলো, যার নাম দেওয়া হলো র্যাবের টর্চার সেল। এবং এরও কয়েকদিন পরে তৎকালীন যে চিফ প্রসিকিউটর ছিলেন আইসিটির, ব্যারিস্টার তাজুল, উনি একটা প্রেস ব্রিফিংয়ে বললেন যে এটা র্যাবের টর্চার সেল, কিন্তু এটা একটা কোড নেম আছে, কোড নেম হচ্ছে হসপিটাল। তো হসপিটাল বা হাসপাতাল কোড নেমটা শুনে আমি একটু মনে মনে হাসলাম আসলে, যে দেখি আর কি কি নাম আসতে পারে। গত ১লা আগস্টে, পরশু দিন, নতুন চিফ প্রসিকিউটরের তত্ত্বাবধানে ওনাদের বিচারকরা প্লাস আর অনেক প্রসিকিউটর আর অনেক মিডিয়া নিয়ে আবার ওই জায়গায় গিয়ে একটা মিডিয়া ক্যাম্পেইন হলো। তখন শুনলাম এটার নাম হলো টিএফআই সেল। আবার একজন প্রসিকিউটর বা মিডিয়া বলছেন এটা হলো আয়নাগর। তো আমার মনে খটকা যে প্রথম শুনলাম ডিজিএফআই সেলটার নাম আয়নাগর, আজকে ১লা আগস্ট এসে শুনলাম এটা র্যাবেরটার নাম আয়নাগর। তো আমি ২ দিন অপেক্ষা করলাম আসলে আর কি কি নাম আসতে পারে বাজারে। ২রা আগস্ট, আগস্টের ২ তারিখ, প্রেস ক্লাবে প্রবাবলি গুম কমিশনের প্রাক্তন সদস্য মিসেস নাবিলা ইদ্রিস একটা প্রেস ব্রিফিং করছিলেন বা কথা বলছিলেন কোথাও। ওখানে জামায়াতের এমপি ছিলেন, আরও কে কে ছিলেন। তো ওখানে উনি বলছেন একটা লাইন, উনি বলছেন র্যাবের এক ব্যাটালিয়নের আয়নাগর থেকে আরেক ব্যাটালিয়নের আয়নাগরে আসামিকে হস্তান্তর করা হতো। তাই বললাম হোল্ড অন এ মিনিট, র্যাবের এক ব্যাটালিয়নের আয়নাগর আরেক ব্যাটালিয়নের আয়নাগর, তার মানে হচ্ছে কি, আমি যেটা বুঝলাম যে সকল হাজতখানা যেটাকে বলে সেল, যেটা কয়েদি সেল যেটাকে বলে, ওইটাকে ওনারা হয়তো আগস্টের পর থেকে আয়নাগর নামে নামকরণ করছেন বা করেছেন। আমি একটু রিলেট করার চেষ্টা করলাম। আমি দেখেছি যে আগস্টের পরে অনেক অনেক মানুষ, হাজার হাজার মানুষ অনেক সময় মিডিয়ায়, প্রেসে, ফেসবুকিংয়ে অনেক সময় কথা বলেছে। আমি তো আয়নাগরে ছিলাম ১০ দিন, ৫ দিন, ২ দিন। আই ইউজ টু থিঙ্ক যে ওই জায়গার লোক আয়নাগরে, ডিজিএফআই আয়নাগরে কীভাবে ঢুকলো, তার তো ওই প্রোফাইলটাই নেই যেরকম শুনি যে ডিজিএফআই এই প্রোফাইলের লোকজন ওখানে থাকতো। এখন আজকে আমি গিয়ে রিলেট করতে পারলাম যে আসলে ভুরুঙ্গামারির যেই পুলিশ সেল আছে বা পুলিশের হাজতখানা আছে, ওইটাও একটা আয়নাগর। আবার কক্সবাজারের চকরিয়াতে যেই একটা পুলিশের হাজতখানা আছে, ওইটার নামও তাহলে আয়নাগর। মানে হচ্ছে পুলিশের যত প্রিজন সেল আছে, র্যাবের যত প্রিজন সেল আছে, এরকম সকল ইন্টেলিজেন্স এজেন্সি যত প্রিজন সেল আছে, সকল প্রিজন সেলের নামই তাহলে আয়নাগর করা হয়েছে, যেটা আমার জানা ছিল না। কারণ আমরা জানতাম ডিজিএফআইটাই, শুনলাম যে আগস্ট মাসে আয়নাগর, বাট ওভার দ্য পিরিয়ড, ২ বছরে এখন সকল হাজতখানায় হয়ে গেছে আয়নাগর। যাই হোক, তো আমি আরও চিন্তা করছিলাম আর কি কি নাম আসতে পারে। তো আজকে পর্যন্ত যে নাম আসলো, প্রথম হচ্ছে টর্চার সেল র্যাবের, সেকেন্ড হলো হসপিটাল, থার্ড হলো টিএফআই সেল, ফোর্থ হলো আয়নাগর। তো আমি যেহেতু ডিজিএফআইতে কাজ করেছি, র্যাবে কাজ করেছি, আমি মিলিটারি পুলিশে কাজ করেছি, আর্মিতে, আমি জাতিসংঘের মিলিটারি প্রবোস্টে কাজ করেছি, কয়েকটা দেশে ইন্টেলিজেন্সের আমি ট্রেনিং করেছি, কোর্স করেছি। পৃথিবীর অনেক দেশের প্র্যাকটিস, বাংলাদেশের সকল এজেন্সি, সকল ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশের সকল সংস্থা, সবারই নিজস্ব কয়েদি সেল থাকে, হাজতখানা যেটাকে বলি আমরা। আসামি নিয়ে আসলে তাদেরকে ২৪ ঘন্টা রাখা হয়। এটা অন্যান্য দেশে আমি দেখেছি। এই সেলগুলোকে যদি ওনারা আয়নাগর নাম দিয়ে থাকেন, তাহলে আসলে যেইটা প্রথম দিকে শুরু করছিলেন তারা, যে ডিজিএফআইয়ের আয়নাগর, তাহলে ওই নামকরণটা একটু লাইট হয়ে গেছে আসলে। ওইটাকে যে একরকম হাইপ দেওয়া হয়েছিল, তাহলে বাকি আয়নাগরগুলোর জন্য আসলে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা যায় নাই। কিন্তু এটার পিছনে তো অনেক কিছু পরিশ্রম, শ্রম, মেধা ব্যয় হয়ে গেছে, অনেক ডকুমেন্টারি হয়েছে, ফিল্ম হয়েছে, অনেক মিডিয়া ক্যাম্পেইন হয়েছে। তো এইগুলোর জন্য আসলে দরকার ছিল কি না, এটা একটা বোঝার বিষয়। টিএফআই সেল নিয়ে যে কথা হচ্ছে এখন, টিএফআই সেল আসলে জিনিসটা কি? টিএফআই সেলটা হচ্ছে জাস্ট একটা বডি বা অর্গান, যেটা হচ্ছে, যদি আমরা বলি একটা স্বাস্থ্য মন্ত্রণালয়, একটা কমিটি গঠন করা হলো, যেখানে ডিজি হেলথ, ডিজি ড্রাগস অ্যান্ড কেমিস্ট, অ্যান্ড দেন মেবি ফ্যামিলি প্ল্যানিং, এরকম কয়েকজন মিলে একটা একটা বডি ফর্ম করা হলো। সো কোনোভাবেই নতুন কোনো অফিস স্থাপন করা হচ্ছে না, নতুনভাবে কোনোভাবে একটা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে, এটা জাস্ট একটা
বডি যারা কাজ করবে, সেমভাবে টিএফআইতে র্যাব, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, এসবি এরকম আরও কয়েকটা সংস্থা মিলে বডি ফর্ম করা হয়, যাদের কাজ ছিল গোয়েন্দা তৎপরতা বা ইন্টেলিজেন্স বা ইনফরমেশন শেয়ারিং এবং অ্যানালাইসিস অর কোর্স অফ অ্যাকশন ঠিক করা। এবং এটাতে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের কাজ ছিল অফিসিয়াল যে কাজগুলো করা হয়, এজেন্ডা, মিনিটস অফ মিটিং, নোটশিট, এগুলো হচ্ছে এই কাজটা করতো। বাট এইটার জন্য আলাদা কোনো বিল্ডিংও করা হয় নাই, আলাদা কোনো সেলও করা হয় নাই। কিন্তু এখন যেটা হচ্ছে, এই টিএফআই সেল খুঁজতে গিয়ে টিম যাচ্ছে, মিডিয়া টিম নিয়ে যাওয়া হচ্ছে র্যাব ওয়ানের কম্পাউন্ডে। এখন ওইটা কি র্যাব ওয়ানের কম্পাউন্ডে যদি থাকে, হোয়াই ডোন্ট ইউ কনসিডার ইট ইজ র্যাব ওয়ানের সেল? কুড বি র্যাব ওয়ানের সেল, আই এম নট শিওর। মেবি এটা র্যাব ওয়ানের সেল হয়ে থাকতে পারে, বা যেটা ভাঙ্গাচোরা এখন বোঝা যাচ্ছে আসলে কার সেল। সো টিএফআই সেলের ইট ইজ জাস্ট এন অর্গান, এ বডি, একটা ফ্রেমওয়ার্ক, যেটা আসলে অফিসিয়াল কাজ করতো তারা। এখন কোনোভাবেই র্যাব ওয়ানের ভিতরে গিয়ে টিএফআই সেল র্যাব ওয়ানে খুঁজে পাওয়ার কোনো কারণ নাই, কারণ এই ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা এই ল এনফোর্সমেন্টগুলো একজনের কাজ আরেকজন শেয়ার করে না কোনোভাবেই। তো র্যাব ওয়ানের ভিতরে গিয়ে ইন্টেলিজেন্স উইং কাজ করবে, এটা আসলে আমার বোধগম্য হয় না। এটা এখন কেন করা হয়েছে, কোন প্রেক্ষাপটে এটাকে এভাবে ডেপিক্ট করা হয়েছে, আমার আই এম নট ভেরি শিওর। বাট আমি একটা কথা বলতে চাই এখানে, ওখানে গিয়ে অনেকে দেখলাম অনেক আবেগিত, অনেক ইমোশনাল হয়েছেন, অনেকে বুক কান্নাকাটি করছেন। হ্যাঁ, যারা আসলে বিভিন্ন জায়গায় গুম হয়েছে, বলা হচ্ছে যারা গুম হয়েছে, সো সো ব্রিং দেম ইন টু দ্য ইনকোয়ারি, প্রপার ইনকোয়ারি করা হোক, ইনকোয়ারি করে আসলে বের করা হোক কারা গুম হয়েছে, কখন গুম হয়েছে, কার দ্বারা গুম হয়েছে, বিচার করা হোক। আই হ্যাভ নো অবজেকশন অন ইট। বাট এই যে 15 জন অফিসারকে ধরা হয়েছে গত প্রায় 1 বছর হতে চললো, এদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য যদি বারে বারে ক্ষণে ক্ষণে প্রতি মাসে মাসে 2 মাস 6 মাস পর পর মিডিয়া ক্যাম্পেইন করে, মিডিয়া টিম নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে ওখানে যাওয়ার পরে দেখানো হয় দেখেন কি নৃশংস কাজ করেছে, বিভৎসতা করেছে, তাহলে মনে হয় দ্যাটস নট ফেয়ার। কারণ এটা তো আপনারা প্রুভেন কিছু না। ওনাদের প্রসিকিউটরকে সাংবাদিক জিজ্ঞেস করছে এখানে কে কে ছিল আসলে বলেন তো। ওই প্রসিকিউটর বলছেন এখানে ব্যারিস্টার আরমান ছিল, আর কে ছিল? এখন নতুন যুগ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওখানে ছিলেন, আর কোনো নাম কিন্তু ওনারা বলতে পারেন নাই। এবং ব্যারিস্টার আরমান সাহেবের তার আগের ভিডিওতে দেখেছি, তার আগের যে ডকুমেন্টারি হয়েছে ওগুলো দেখেছি, উনি বলছেন সারাক্ষণ চোখ বাঁধা ছিল, হাত করা পড়া ছিল, তো ওখান থেকে উনি চলে গেছেন, তারা বের হয়েছেন। উনি ঠিকই চোখ বাঁধা অবস্থায়, হাত করা পড়া অবস্থায়, তার 3-4 মাস পরে এসে হাঁটতে হাঁটতে উত্তরায় খুঁজে পেয়েছেন এই বিল্ডিং। খুঁজে পেয়ে এটাতে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আইডেন্টিফাই করতে পেরেছেন, আমি এই সিঁড়ি বেয়ে উঠতাম, তারপর নক নক করতাম। এবং প্রসিকিউটরও বলছেন এই সিঁড়ি বেয়ে এই আসামিদেরকে নিয়ে আসা হতো, তারপর নক নক করা হতো দরজায়, ওখান থেকে উকিলদের জিজ্ঞেস করতে হতো কে, এইটাই আইডেন্টিফাই করা গেছে। লজিক্যালি যে চিন্তা করি, বাংলাদেশে সিঁড়িওয়ালা ঘর বাড়ি কয় কোটি আছে, ঢাকাতে কয় হাজার লক্ষ আছে, এরকম সিঁড়ি বেয়ে দরজায় নক নক কোন জায়গাটায় না করা হয়। এখন এই প্রসিকিউটর সাহেব বলছেন এটা আসলে আই ফিল সো ফান অন ইট। উনি বলছেন সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠে তারপর নক নক করতেন। তো এইটা হলো প্রমাণ। এবং ভিতরে ঢুকে বলছেন এখানেই মনে হয় ব্যারিস্টার আরমান থাকতেন। হাউ ডু ইউ নো দ্যাট এখানে ব্যারিস্টার আরমান থাকতেন? হাউ ব্যারিস্টার আরমান নোজ দ্যাট যে এখানে উনি থাকতেন? যদি উনি কোথাও থেকেও থাকতেন, যে চোখ বাঁধা অবস্থায় কত বছর উনি পার করেছেন, যেটা শুনলাম ওনার কাছ থেকে বা ডকুমেন্টারি থেকে, তাহলে কোথায় ছিলেন যেখানে? হাউ ক্যান ইউ ফাইন্ড দিস? মানে এটা এত মিরাকুলাস জিনিস যে উনি বের করে ফেলছেন এখানে হাঁটতে হাঁটতে। এবং এটাকে এখন টিএফআই, এটাকে এখন আয়নাগর, কত রকম নামকরণ দেওয়া হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলি, যদি এখান থেকে যারাই বের হয়েছে, বলা হচ্ছে এখানে অনেক অনেক মানুষ ছিলেন, যদিও প্রসিকিউটর সাহেব শুধু একজনের নাম, দুজনের নাম বারবার বলছেন। কেন কোনো ভিডিও, কোনো ফিল্মিং, কোনোভাবেই কোনো কিছু করা হয় না যে ব্যারিস্টার আরমান ভিতর থেকে বের হচ্ছে বা অমুক আসামি বের হচ্ছে? একটা আসামি তো প্রুফ আমরা এখানে পাই নাই আসলে। তো আমি আসলে খুব ক্লিয়ার না যে এটার পারপাসটা কি আসলে, এটার উদ্দেশ্যটা কি, অবজেক্টিভ কি। যদি মনে হয় যে এই অফিসারদেরকে পানিশমেন্ট দিতে হবে, গিভ দেম এ পানিশমেন্ট দিয়ে দেন। যে কোনো ভার্ডিক্ট এখন দিতে পারবেন, দের ইজ নো প্রবলেম। কেউ আপনাদের প্রটেস্ট করবে না, আর্মি থেকেও কিছু বলবে না, তাদের পরিবারও কিছু বলতে পারবে না, পাবলিকও কিছু বলার সামর্থ্য নেই। কিন্তু এই যে এটা কয়েকদিন পর পর জাগ্রত করা, মিডিয়া ক্যাম্পেইন করা, ওরা কত নৃশংস কাজ করেছে, দ্যাট ইজ নট ফেয়ার। আই থিঙ্ক দ্যাট ইজ নট ফেয়ার। কিন্তু আপনারা যেটা করছেন, যেমন তৎকালীন গভর্নমেন্ট আওয়ামী লীগকে ডিফেম করার জন্য যেটা করতেছেন, বাই
প্রোডাক্ট আপনারা র্যাব এবং আর্মির অফিসারদেরকে বা আর্মিকে ডিফেম করতেছেন। ইট ইজ নট ফেয়ার। আপনারা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যালি আপনারা ডিল করেন। ওনারা কী পলিটিক্যালি আপনাদের সাথে কী করছে না করছে, দ্যাটস ইউর বিজনেস, ইউ ক্যান ডিল উইথ দোজ। বাট আপনারা যেটা করছেন, ওই পার্টিকে, পলিটিক্যাল পার্টিকে ডিফেম করার জন্য আর্মিকে ডিফেম করছেন, র্যাবকে ডিফেম করছেন। দ্যাট ইজ নট ফেয়ার, দ্যাট ইজ নট ফেয়ার। এবং আরও ইন্টারেস্টিং হলো, ওখানে ঢোকার পরে দেখলাম ফিতা দিয়ে মাপতেছেন একজন বয়স্ক ভদ্রলোক, নূর খান বা নূর হোসেন নাম ওনার, সরি ফর দ্য ইগনোরেন্স। সো উনি দেখছি যে মাপতেছেন, সিঁড়ির ঘরের নিচে বসে বসে উনি মাপছেন, ঘামতে ঘামতে স্যুটটাই পরে সবাই মানুষজন ঘামতেছে, ওখানে ঘামতে ঘামতে মাপতেছেন। সিঁড়ির নিচে হয়তো বস্তা টস্তা থাকতো, বাট ওনারা নিশ্চিত ওখানেও মানুষ থাকতো। তো কতটুকু কনফার্ম ওনারা, অ্যাজ ইফ তারাই ছিলেন ওখানে, বুঝতে পারছেন? এবং আপনারা বোঝার চেষ্টা করেন, ওনারা 5 মিনিট থাকতে পারা পেরে এসে বলতেছেন যে ঘেমে টেমে আমরা শেষ, দেখেন কীভাবে নৃশংসভাবে থাকতো। এখন বলেন, যদি এখানে কেউ বন্দি থাকতো, এখানে যদি কেউ বছরের পর বছর থাকতো, নিশ্চয়ই ওখানে সিকিউরিটি গার্ড থাকতো, কোনো সৈনিক থাকতো বা কনস্টেবল থাকতো বা কোনো এজেন্সির লোক থাকতো। তারা কীভাবে এখানে বাঁচলো? তাদেরও তো এই ঘামতে ঘামতে মরে যাওয়ার কথা। মানে তারা আসলে কীভাবে সার্ভাইভ করতো? দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে আপনারাই বলছেন এখানে থাকার অবস্থা, নৃশংস অবস্থা, তাহলে এই যে তাদের সেন্ট্রি গার্ডরা তখন কীভাবে থাকতো আসলে? তো এখন যেই অবস্থা দাঁড়িয়েছে, আসলে সবই ওয়ান সাইডেড স্টোরি। ওনারা যেটাই বলছেন, মিডিয়াকে দিয়ে বলাচ্ছেন, ওনারা গিয়ে হাজির হচ্ছেন, স্যুটকোট পরে গিয়ে ঘামতেছেন, টর্চ লাইট নিয়ে যাচ্ছেন, চেয়ার নিয়ে বসতেছেন, এটা অনেক কিছু। বাট আসলে ফ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, কী ছিল ওখানে, কারা ছিল ওখানে, আদৌ ছিল কি না, ওই সেলগুলোকে আদৌ সেল ছিল না, আগে থেকেই ভাঙা ছিল, এইটা কিন্তু যে কেউ বলবে, এই বলার লোক নাই। অ্যান্ড বলতে গেলেও শোনার লোক নাই, এই অবস্থা দাঁড়িয়েছে। বাট ওনাদেরকে মনে রাখতে হবে, এই যে আগস্ট মাস 2024-এ যখন প্রথম আয়নাগরের কথা বলা হলো, তখন 99% মানুষ ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে কমেন্টগুলো আসতো, সবগুলোই ছিল এটা প্রতিবাদ মুখর, দিস ইজ নট ফেয়ার। গত 2 দিনে আমি যা দেখলাম, সকল সোশ্যাল মিডিয়ায় যত কমেন্ট হলো, শত শত হাজার হাজার কমেন্ট, 99% কমেন্ট হলো, পিপল আর কমেন্টিং দিস আর ড্রামা। সো মানুষকে জোর করে, মানে যদি কিছু পুশ করা হয়, কিছু খাওয়ানোর চেষ্টা করা হয়, হ্যাঁ ফার্স্ট টাইম সেকেন্ড টাইম খাবে, বাট আলটিমেটলি কিন্তু এটা আসলে টিকবে না। সো এখন যারা অথরিটি আছেন, যারা এটা ডিল করছেন, আই উইল রিকোয়েস্ট দেম, প্লিজ বি কনসিডারেট টু দ্য ফ্যাক্ট যে হ্যাঁ, যারা গুম হয়েছে এগুলো বিচার করেন আলাদাভাবে, বাট শুধু একটা প্রতিষ্ঠানকে, একটা প্রতিষ্ঠানের অফিসারদেরকে, মিলিটারি অফিসারদেরকে ডিফেম করার জন্য এইটা নিয়ে কয়েকদিন পর এইরকম মিডিয়া ক্যাম্পেইন দরকার নেই। এখন হয়তো মানুষ দেখছে মিডিয়া ক্যাম্পেইনটা, আমি শিওর আরও যদি 2-1 বার আপনারা করেন, এটা মানুষ দেখবেও না। এবং অলরেডি যে আয়নাগর প্রথম যে হাইপ দিয়েছিলেন ডিজিএফআই এর নাম দিয়ে আয়নাগর, এখন র্যাব পর্যন্ত আসেন, এখন র্যাব থেকে আবার প্রতি ব্যাটালিয়নে চলে গেছেন, আবার প্রতি হাজতখানার নামিয়ে এখন হয়ে গেছে আয়নাগর। তো আয়নাগরটাও আর কয়েকদিন পরে মানুষজন আসলে অ্যাকসেপ্ট করবে না। সো যেটা বলছিলাম প্রথমে, যে বিচার করতে হলে অফিসারদেরকে এমনি বিচার করে দেন, রায় একটা দিয়ে দেন, কিন্তু যদি আসলে জুডিশিয়াস হতে চান, প্রপার জাস্টিস করতে চাই, তাহলে এই ক্যাম্পেইনটা না করে প্রপার জুডিশিয়াস হন। যারা প্রকৃতপক্ষে গুমের সাথে জড়িত ছিল, যদি থাকে কেউ, ওইটা ফাইন্ড আউট করেন, ওইটার বিচার করেন। মানে কমন গ্রাউন্ড নিয়ে সবাইকে পানিশমেন্ট দেওয়া যায় না আসলে।